বারুইপুরের দিকে। বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে খুনের অভিযোগ সামনে আসছে। বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিক বিজেপি করায় দীর্ঘদিন ঘর ছাড়া থাকার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে বারুইপুরের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে এই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত পুলিশের কাছে ঠিক কি কি তথ্য সামনে আসছে অর্পণ? দেখো, গতকাল সন্ধ্যায় এলাকায় একটি বৈঠক হয়। বিজেপির এই বৈঠকে যেমন স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং তারপরে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে এই যে এলাকার যারা সক্রিয় বিজেপি কর্মী তাদের ওপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালায় এবং সেই খবর পেয়ে এলাকার যেমন নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছায়। এলাকার নেতৃত্ব গিয়ে বাপিবাবুকে ফোন করে। তখন বাপি এবং তার পরিবারের সদস্য এবং তার স্ত্রী ঘটনাস্থলে রওনা দেন। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই বাপির দোকান এবং এর পিছনেই তার বাড়ি এবং এখান থেকে 1 কিলোমিটার দূরে সেখানে তিনি যান এবং সেখানে যাওয়ার পরেই অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হাতে ধারালো অস্ত্র, রড এবং আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হচ্ছে। তাদের সেখান থেকে তার উপরে হামলা চালানো হয়, ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ মারা হয় এবং এই ঘটনায় যারা এলাকার যারা ছিলেন বিজেপি কর্মী সমর্থক তারা সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তী সময়ে বিজেপির কর্মী সমর্থক থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় যেটা অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘ 18 বছর এই বাপি প্রামাণিক তিনি ঘরছাড়া ছিলেন, কারণ সক্রিয় বিজেপি কর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। তৃণমূলের আমল থেকে তিনি ঘরছাড়া এবং রাজ্যের সঙ্গে থাকো তুমি অর্পণ। আর ঠিক এই বিষয়ে, এই ঘটনা সম্পর্কে মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। লোক ফোন করছে, আমাদের এই লোক ফোন করেছে, তখন ও বলছে আমার ডাকছে আমি যাবো। পরে বলছে এখানটা তাহলে এখন যেন অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে আমি তোমার সাথে যাবো। কিন্তু বলছে ঠিক আছে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে কেন মারলো, আমি থাকে যেতে হবে না। বলে ওরা সবাই চলে আসে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। বলতে হাতটা ছাড়, আমি তো সবাই একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল, দুমদাম মারলো। ওই তো আমরা বিজেপি করি বলে, ওরা বিজেপি করি বলে 18 বছর আগে ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। আপনাদের শোনালাম মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। আমরা আবারও যাবো, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন সরাসরি। অর্পণ, আরো একটা বিষয়ে জানতে চাইবো, এই যে পরিবারের তরফ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় কি সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত যে কটি নাম এসছে প্রত্যেকেই এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তাদের প্রিভিয়াস রেকর্ড যদি ঘাটা যায় তাহলে প্রত্যেকেই কিন্তু এলাকায় সমাজ বিরোধী বা দাগি আসামি বলা যেতে পারে। কারণ বিভিন্ন সময় যে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ, তাদের ঘরছাড়া করা, তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তাদের সরাসরি যোগ ছিল এবং তারা যেটা অভিযোগ করছেন, এলাকার মানুষজন যারা যেটা অভিযোগ করছেন, এই যাদের নাম এসছে প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তারা পরিকল্পনা করে, যেহেতু এই জায়গায় এখনো পর্যন্ত তৃণমূলের যিনি এমএলএ রয়েছেন এবং ম্যাক্সিমাম যে এলাকাগুলি রয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের সমস্ত দায়িত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে। আর তাদের সেই জমি ফিরে পাওয়ার জন্যই যেহেতু বিজেপির শক্ত ঘাঁটি এটা হয়ে উঠেছে, কারণ এখানেই বিজেপির সদস্য রয়েছে এবং এলাকার মাটি দুর্বল করতে রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ। অর্থাৎ এখানে রাজনৈতিক উদ্দেশ্যের কথা কিন্তু উঠে আসছে। ওকে, আর বারুইপুরের পর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। কেন? কারণ দুর্গাপুরেও ধুন্ধুমা। রণক্ষেত্র দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও এবং ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ, ফাটানো হলো কাঁদানে গ্যাসের শেলও। তৃণমূল জমানায় একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, ঠিক কি অভিযোগ রয়েছে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে?
দেখো, মূলত যে অভিযোগ উঠে আসছে এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে, যে দুর্নীতির অভিযোগ এবং স্বজন পোষণের অভিযোগ, এই অভিযোগেই কিন্তু সরব এলাকার মানুষ। কারণ নির্বাচনের পর থেকেই কিন্তু প্রাক্তন কাউন্সিলর তিনি কিন্তু বাড়ি থেকে ফেরার ছিলেন। এরপরে সে যখন তার নিজের বাড়িতে আসে বিপিএল কলোনিতে, তখন তার বাড়িতে আসে এবং এলাকার মানুষ তারা খবর পান যে বাড়িতে এসেছে। তারপরেই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু তার বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালায় এবং এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সেখানে মোতায়েন থাকে পুলিশ, মোতায়েন করা পুলিশ এবং পুলিশ ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে এবং সেখানে ফাটানো হয়, সামনে টিয়ার সেল ফাটানো হয় এবং রাত ভর চলে তাণ্ডব। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বিক্ষুব্ধ জনতাকে কিন্তু লাঠিচার্জ করতে পুলিশ বাধ্য হয়। তারপরেই কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষিপ্ত জনতা। এরপরে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হতে থাকে। এরপর বাড়তি পুলিশ মোতায়েন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং সেখানে কমব্যাক ফোর্স, সেই কমব্যাক ফোর্সও কিন্তু নিয়ে আসা হয় এবং যেটা জানা যাচ্ছে যে মূলত এই যে বিপিএল কলোনিতে যে প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এলাকায় এবং সেই থেকেই কিন্তু ক্ষিপ্ত। কারণ স্থানীয়রা যেটা চাইছে যে এতটাই দুর্নীতির সাথে যুক্ত ছিল যে তাকে এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না। অর্থাৎ এই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু সরব হয় এবং তার যে বাড়ি, যে কোয়ার্টারে তিনি থাকতেন, সেই কোয়ার্টারেও কিন্তু ভাঙচুর চালানো হয়। স্থানীয়রা তারা ভাঙচুর চালায় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোকোবেন থানার পুলিশ এই প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলকে গ্রেপ্তার করে। একেবারে বোঝাই যাচ্ছে ছবিতে। পুলিশ লাঠিচার্জ করেছে, দুটো মহিলার হাত ভেঙে গেছে। আচ্ছা, তারপরে ওর হাতে লেগেছে, আমাকেও মেরেছে। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের 39 নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে। থানার আইসি, তার সঙ্গে বচসা পীযূষ কানুরিয়ার। বিধায়ক পীযূষ কানুরিয়ার সঙ্গে পুলিশের বচসা। নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়া। তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ সামনে আসছে। অভিযোগ পেয়েই নারায়ণপুর থানায় বিজেপি বিধায়ক পৌঁছন। চব্বিশ কামড়ায় চলে যাও, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে আয়াদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? রাজপথের পুলিশ কি জানে না নাকি? হ্যাঁ, একটা পুলিশ সাজা সবাই পেতে পারে। ক্যামেরা দেখে একটা ছেলেকে ডেকে নিতে করছে, একটা ছেলেকে যারা পার্টি সবাই হতে পারে একজন, দুজন, তিনজন। সরকারের দিকে আঙুল উঠছে, এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে? কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে। প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা, মদ, ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন? এটা অবশ্যই এটা কি কি অভিযোগ আমি দেখছি সমস্ত কিছু। খতিয়ে দেখবেন বিষয়টা? অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি। পার্টি অফিসকে কেন্দ্র করে মূলত এই গন্ডগোলের সূত্রপাত হয়। রাতেও দফায় দফায় উত্তেজনা। নারায়ণপুরে তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা। নারায়ণপুর গোপালপুরে আবাসনে গন্ডগোল ঝামেলা। তৃণমূল নেতা অমর দত্তর বাড়িতে ভাঙচুরের ঘটনা।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অনুপ। ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং মূলত বিজেপি বিধায়ক তারই বা কি অভিযোগ ছিল? গতকাল নারায়ণপুর যে থানা, সেই থানায় কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি বিধায়ক পীযূষ কাওয়ারিয়া। মূলত তার যে অভিযোগ ছিল যে এলাকায় যে পার্টি অফিস গন্ডগোলের প্রথম সূত্রপাত, সেই পার্টি অফিস প্রথমে সিপিএম এর দখলে ছিল, পরবর্তীতে তৃণমূল আবার সিপিএম দখল করে। এবং গতকাল যখন সিপিএম কর্মীরা ছিল সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা যখন পার্টি অফিসের সামনে যায়, অভিযোগ তাদেরকে জোর করে পুলিশ তুলে নিয়ে আসে। এরপরেই বিজেপি বিধায়ক তিনি থানায় দ্বারস্থ হয়। থানার সামনে দেখা যায় কার্যত তিনি বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মী সমর্থকদেরকে নিয়ে। এর পরবর্তীতে থানার আইসি থেকে শুরু করে তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং দেখা যায় বচসায় জড়িয়ে পড়ে। এবং এই যে গোটা ঘটনায় কেন তৃণমূল কংগ্রেস যারা কর্মী ছিল বা নেতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল, কোটি কোটি টাকা তোলা হলে তাদের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই যে গোটা ঘটনার সূত্রপাত গতকাল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ডিসি তার নেতৃত্বে কিন্তু একেবারে এই গোটা ঘটনা সামাল দেওয়া হয় এবং পরিস্থিতি সমস্তটাই সেখানে সামাল দিয়ে বুঝিয়ে দেওয়া দুপক্ষকেই। কিন্তু পরবর্তীতে আবার লক্ষ্য করে রাতের বেলা নারায়ণপুর থানা এলাকায়, কিন্তু নারায়ণপুর এলাকা, সেখানে মূলত আবার উত্তেজনা তৈরি হয়। তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। অরিন্দম ঘোষ থেকে শুরু করে তৃণমূল নেতা, অন্যদিকে অমর সামন্ত তাদের বাড়ি এবং গোপালপুর হাউজিং, এই সমস্ত জায়গায় কিন্তু ভাঙচুরের এই ঘটনা ঘটে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে এবং তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভোটের আগে কিন্তু বিজেপি কর্মী তাদের উপরে হামলা করেছিল এই সমস্ত নেতারা, তারপরেও পুলিশের পক্ষ থেকে তাদের উপরে কোনো অভিযোগ থাকলেও ব্যবস্থা নিচ্ছে না। উল্টে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে পুলিশ আটক করছে। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত, তারপরে দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি হয়। রাতের বেলা পুলিশি টহলদারি, পুলিশি হস্তক্ষেপে শেষমেশ এলাকা এখনো থমথমে রয়েছে, যদিও পুলিশের পক্ষ থেকে এই টহলদারি চলছে। বেশ, আর এবার নজর রাখবো বীরভূমের নানুরে। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে বাড়ির সামনে হুমকি চিঠিও রেখে যাওয়ার অভিযোগ। ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। ইন্দ্রজিৎ, ঠিক কি বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? এ বিষয়ে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুর বিধানসভার অন্তর্গত যে তিলুঠিয়া গ্রাম রয়েছে, সেই তিলুঠিয়া গ্রামে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস, তার বাড়ির সামনে গত রাত্রে বোমাবাজি এবং স্থানীয় যে একটি ছোট্ট পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে আগুন ধরানোর মতন ঘটনা ঘটেছে। এবং রসময় দাস যেটা সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা বা তৃণমূলের যারা রয়েছে এখনো পর্যন্ত গ্রামে, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ কি না, গত কয়েকদিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে, গ্রামে যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্পের টাকা কারা তুলবে, অর্থাৎ টাকা যে বিল যে দেবে, সেই বিলের টাকা কাদের কাছে জমা করবে, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি বচসা সৃষ্টি হয়। আর সেই ঘটনা থেকেই কিন্তু বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান থেকে শুরু করে ধূপকাঠি, এমনকি ফুলের মালা পর্যন্ত রেখে যাওয়া হয়েছে এবং এছাড়া একটি হুমকি চিঠিও রেখে যাওয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে যে কোনোভাবেই যেন আর এই সাবমার্সিবল বা কোনোভাবে বিজেপি করা যাবে না বা বিজেপির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যাবে না। আর যুক্ত থাকলে কিন্তু এর ফলশ্রুতি হতে পারে, অর্থাৎ যে সাদা খান তাদের মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় যে বিজেপি জেনারেল সেক্রেটারি, অর্থাৎ তিলুঠিয়া গ্রামের যে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস। ওকে, আবারও কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতা এয়ারপোর্টের কাছে ভয়াবহ আগুন লাগে এবং যশোর রোড লাগোয়া বাঁকড়ায় গাড়ির শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। বাঁকড়া মসজিদের অদূরেই গাড়ির শোরুমে আগুন লাগার ঘটনা। শোরুমের ওয়ার্কশপে আগুনে বিপত্তি, মজুত যাচ্ছে বাড়ির বিপদ। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বন্ধ শোরুমে কিভাবে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফ থেকে। অভিযোগ, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। অভিযোগ উঠে আসছে এমনই। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। চারটে 15-20 হবে। আমি এখানে উপরে দেখছি যে আগুনটা সবে লেগেছে, আমি তখন দৌড়াই পাশে গেছি, যে দেখছি যে আগুন জ্বলছে অল্প অল্প, আলো হচ্ছে আস্তে আস্তে। তখন আমার ম্যানেজার সাহেবকে আমি ফোন করলাম। ফোন করার পরে মানে 10 মিনিটের মধ্যে ধাও ধাও করে জোর ধরে গেল। তখন আমি আর কী করব, তখন বাইরে বেরিয়ে আসলাম, কিছু করতে পারিনি। খবর পাওয়ার সাথে সাথে আমি
দৌড়ে এসেছি। তো 4-5 মিনিটের মধ্যে আমাদের অফিসাররা টেন্ডার নিয়ে এবং ফায়ার ফাইটারদের নিয়ে চলে আসে, যার ফলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি 22-24টার মতো এরকম গাড়ি আছে যেগুলো পুড়ে গেছে। ওটা দেখতে হবে। আমাদের অফিসারদের নজরে কিছু কিছু ফায়ার সিস্টেম বা যেগুলো মেনটেন করা উচিত ইকুইপমেন্ট কিছু কিছু নজরে পড়েছে। সেটা যেহেতু সবটাই পুড়ে গেছে, তো সাফিসিয়েন্ট ছিল কি ছিল না সেটা ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে। এয়ারপোর্ট বাগড়া এলাকায় যে গাড়ির শোরুমের সার্ভিস সেন্টার, সেখানে আগুন লাগার ঘটনা। এই যে আগুন বড় অংশে যে লেগেছে, সেখানে একাধিক গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যে ছিল সেটা কিন্তু একেবারে দেখানোর চেষ্টা করবো, কিন্তু অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও সেটা কোনোভাবে কাজ করেনি। একাধিকভাবে বলা হচ্ছে এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথার্থ পরিমাণ ছিল না। পুরনো একাধিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা যেমন এখানে রাখা হয়েছিল, কিন্তু একটি মাত্র অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিন্তু এখানে কোনোভাবে যে কাজ করেনি, ছবি দেখলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এই যে গাড়ির শোরুমের যে সার্ভিস সেন্টার সেখানে ছিল না, যার ফলে এই অংশের একাধিক বেশি 22টির বেশি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং দমকল মন্ত্রী তিনি নিজে পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পরবর্তী ক্ষেত্রে একাধিক যে গাফিলতি ছিল সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। এই গাড়িগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে এই যে সার্ভিস সেন্টারের সামনের যে অংশ যেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র এইভাবে রাখা ছিল, কিন্তু কোনোটাই একটি মাত্র অগ্নিনির্বাপণ যন্ত্র কাজ করেনি। ফায়ার সিস্টেমের কোনো ব্যবস্থা সেভাবে ছিল না, একাধিক গাফিলতি ছিল, যার জন্য এই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি চেষ্টায় দমকলের 8টি ইঞ্জিনের পরিপ্রেক্ষিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনোভাবে যে কাজ করেনি বা সিস্টেম কোনো সঠিকভাবে ছিল না, এই ছবি থেকে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরা দীপঙ্কর জানার অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।